জরুরি তলব আলপনাদির বাগানে। হ্যাঁ ঢিল মেরে সে সব মৌমাছিগুলো উড়ে যাচ্ছে জানো। কোথায়? উড়ে এখান দিয়ে কামড়াবে না? কামড়াবে তো। একবার মেরে দিয়ে চলে গেছে, বকা দিয়েছি চলে গেছে, আবার আসছে, আবারও ঢিল মারছে। সে বড় বড় পাথর জানো। কোথায়? ওটাই দেখার জন্য তারা আসো, এদিক দিয়ে আসো। ওর বুঝতে যদি আবার ঢিল মেরে শেষ সারা বাগান ছড়িয়ে কি কাণ্ড বলো তো এই বাচ্চাদের নিয়ে। আর এতে ধাওয়া দিয়ে লাভ আছে? কি করবো? ওরা তো দৌড়ে পালায়, কিন্তু মারাও দেবে না। এদিক দিয়েই আসো, এদিক দিয়ে ইঁদুরের মাটির গর্ত পাও, কোথায় ঘুরে পার ভেঙে দেয়। কোথায় আলপনাদি? বেশি দূরে যেও না, দরকার নেই। अरे बस क्या बात। বেশি বাড়াবাড়ি করো না, চলো বেরো। এদিক দিয়ে প্রচুর কিছু হয়েছে। এই কালো কচু, এটা খুব উপকারী। আমার বাবা যখন অসুবিধে ছিল শারীরিকভাবে, তখন এই কচুটা ডাক্তারবাবু খেতে বলেছিলেন। আমার বাবা লিভারের প্রবলেম ছিল, মনে আছে আলপনাদি? এই কচুটা হ্যাঁ বাবারই লাগানো, ওগুলো এখনো আছে। এটা এইটা নয়, ওইটা ওইদিকে আছে, সেটা আমি আপনাদের কয়েকদিন আগে দেখিয়েছিলাম। দারুণ দারুণ। কোথায় বৌদি গো? এ বাবা, এ বাবা, এই যে এটা ভোলা চাক, এটা ভীমরুল। ভীমরুল না? হ্যাঁ আমি মনে মৌমাছি, আর ওরা ওইখান থেকে ঢিল মারছে আর সব ছড়িয়ে গেছে। কি সাংঘাতিক অবস্থা। আমি এই যে ফুল তুলে আমি কিন্তু দেখিনি। না 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 না, চলো চলো চলো, এখান থেকে চলো, এখান থেকে চলো। বেশি বাড়াবাড়ি করো না, মানুষ মারা যায়। ভীমরুলের কামড়ে মানুষ মারা যায়। বাইরে থেকে নিশ্চয়ই দেখা যাচ্ছে, না হলে ওরা দেখতে পেলো কি করে? কিছু একটা ব্যবস্থা করতে হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে। না না, ওটা তো যে যে এক্সপার্ট নয় তার সাথে কাজ কাজ করা যাবে না। পাগল অবস্থা সত্যি। আমি আবার ভাবছি ওপর থেকে আলপনাদি ডাকছে, হয়তো বলবে যে এক রঙের, মানে এক গাছে দু রকমের রঙের জবা হয়েছে, সেটা দেখে যাও। আমি আর মনে মনে ভাবছি আলপনাদি সেটাই দেখাবে, তা নয় ভীমরুলের চাপ হয়েছে সেটা দেখাচ্ছে। আরে ওটা তো ফুটবে, আবার কোথায় আসছে ওইখানে? কি ভাগ্য। এই না, ওই যে এগুলো নিয়ে যাও, রসগোল্লা। রসগোল্লা আরো কয়েকটা হয়েছে দেখলাম, আরো দুটো রাখো আমার। দেখেছে? নিয়ে যাও সব। কি করবো নিচে আমি এদিকে? দুধ কাটিয়ে দই করবে, ছানা করবে, এই তো করবে। ছানা কাকু এখন বলেও না, আমি করিনি। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। এদিকে জানলাগুলো এবার খোলা যাবে না, দিনের মধ্যে সারাদিন আমাদের এখন অন্ধকারে থাকতে হবে মনে হচ্ছে। আলপনাদি বেশি বাড়াবাড়ি না করলেই। হ্যাঁ ঠিক আছে, এটা এক্সপার্ট লাগবে। যে লেভেলের বিশাল বড় একটা কলসির মতো বড়, ক্যামেরায় ধরা গেল না, অ্যাঙ্গেল থেকে দেখতে পেলাম ওটা কলসির মতো বড় হয়েছে। ওটা নিশ্চয়ই বাইরে থেকে দেখা যাচ্ছে। আজকে আমাদের বাড়িতে রান্না হবে এই যে দিসানোর পাস্তাটি, 100% দুরুম হুইট দিয়ে তৈরি। লাঞ্চ, ডিনার, হেলদি স্ন্যাক্স ও স্যালাডের জন্য এটা একদম পারফেক্ট। এতে ময়দা, কোলেস্টেরল, ট্রান্স ফ্যাট নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ থেকে এটা সম্পূর্ণ মুক্ত, 100% ভেজিটেরিয়ান। আর এটা শেপ এবং সাইজ এতটাই পারফেক্ট যে যে কোনো মশলাটার ভেতর এত সুন্দর ঢুকে যায় যে খেতে দারুণ হয়। পাস্তাটা আমি কিন্তু সাধারণ তেলে বানাবো না, বানাবো দিসানোর অলিভ অয়েল দিয়ে। রোজকার ভারতীয় রান্নার জন্যই তো তৈরি। এটার ফ্লেভার খুব লাইট, যার ফলে খাবারের আসল স্বাদ 100% বজায় থাকে। সাথে সাথে এটা অত্যন্ত হেলদি, কোলেস্টেরলের মাত্রা এটাতে খুবই কম। ভারতীয় সব রান্নার আইটেমের জন্যই এটা কিন্তু পারফেক্ট। মানে কারি বলুন, ডিপ ফ্রাই বলুন, যে কোনো রকম আইটেমে এটা আপনারা দারুণভাবে রান্না করতে পারবেন। এই দুটোরই লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, প্লিজ কিনবেন বন্ধুরা। ভয় আসলে সবারই, সব থেকে বেশি হচ্ছে আলপনাদির এবং আমার। আলপনাদিরই বেশি, কারণ আলপনাদি বাগানটাতে বেশি ঘোরাফেরা করে, আর আমার বেশি কারণ আমি বারান্দা বাগানে খুব বেশি নাড়াচাড়া করি থাকি। এই যে গাছটাতে হয়েছে, এই গাছটাতে, এই গাছটা হচ্ছে সুপুরি গাছের পরের গাছটা, যেটা এই গাছটা হচ্ছে দারুচিনি গাছ। এটাকে আসলে শীঘ্রই একটা কিছু ব্যবস্থা করতে হবে। আর এই যে
এই যে দস্যি দামালগুলো দেখতে পাচ্ছেন, এই যে এরাই হচ্ছে এই দুষ্টু কাজগুলো করছে। বাইরে থেকে নিশ্চয়ই দেখা যাচ্ছে, না হলে এরা করতো না। আমার পরিচিত আছেন একজন ভদ্রমহিলা যিনি ভিমরুলি কামড়ে মারা গেছেন। 5-6টা ভিমরুল কামড়ে দিয়েছিল, হাসপাতালে নিয়ে যেতে যেতেই মারা গেছেন। আর একজন ভদ্রলোক হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টা দিয়েছিলেন চিকিৎসায়, তিনি অনেক দিন হাসপাতালে থেকে ভর্তি হয়ে যাওয়ার পর তাকে একটু বেশি কামড়েছিল, কিন্তু তিনি যাও বয়সটা অল্প ছিল, শারীরিক অন্য সমস্যা ছিল না, যে তিনি বেঁচে গেছেন। আমার নন্দাই, ও অনেকদিন পর বাবা মা বাড়ি এসেছে, সাথে সাথে ও এসেছে। তখন ওদের গ্যারেজটাতে তো গাড়িটা ছিল, ওরা অনেকদিন করে করে থাকে না, মানে কাকু কাকিমা রিটায়ার করে গেছেন, ছেলে মেয়েদের সব বিয়ে হয়ে গেছে। ওর শারীরিক ক্ষমতা, ওর মনের জোর সাধারণের থেকে অনেক বেশি। ও বুঝতে পারেনি যে গ্যারেজের মধ্যে ওই দরজা এবং ওই দেয়ালের মধ্যে যে সংযোগস্থল, সেখানে একটা মস্ত বড় ভিমরুলের চাক হয়েছে। ও দরজাটাকে খুলেছে গাড়িটাকে বার করবার জন্য, গাড়িটা অনেক দিন ধরে গ্যারেজে পড়ে আছে, খুলতে গিয়েছে একদম মাথায় ছেঁকে ধরেছে, এবং মানে ও নেহাত ওই রকম একটা মনের এবং শরীরের মানুষ, তাই জন্য বেঁচে আছে। অন্য কেউ হলে কিন্তু খুব ডিফিকাল্ট হতো। এইটাকে কখনো হেলাচেদ্দা করা যাবে না, জিনিসটাকে নিয়ে সাবধান হতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে ও কারোর কোনো ক্ষতি করছে না, কখন যদি নিজেদের মতো করে ছেড়ে চলে যেতে হয় যাবে, কিন্তু এটাকে বাড়তে দেওয়া যাবে না, সত্যি কথা। সন্ধে হয়ে এসেছে, আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। এই ঘরটা পুরো ধোঁয়া দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাবাতিটা দেওয়া হলো স্বাভাবিকভাবে, এই সময় সন্ধ্যাবাতি দেয়। তা এখন কথা হচ্ছে যে আমি এখন একটু বেরোচ্ছি, টুকুরের সাথে ট্রেনে যাচ্ছি, একটু টুকুরে কয়েকটা জিনিসপত্র লাগবে, রিলায়েন্স ট্রেন্সটা আমাদের বাড়ি থেকে কাছে, সেহেতু সেখানে যাচ্ছি। এই যে আদিত্য এসেছে। তো আজকে আমি দুটো জায়গায় যাবো বলেছিলাম, আগের দিনের ব্লগেতে আপনাদেরকে বলেছি। দুটোর একটাতেও যাওয়া হচ্ছে না। অ্যাপয়েন্টমেন্ট করলাম ডাক্তারবাবুর কাছে, অ্যাপয়েন্টমেন্ট করার চেষ্টা করলাম। ডাক্তারবাবু আজকে জলপাইগুড়িতে বসবেন, তিনি আজকে শিলিগুড়িতে বসবেন না, কালকে যেতে বললেন। আর আমার সকালবেলা উঠেই মায়ের সাথে মা ফোন করেছিলেন, তখন আজকে কি করবি রে মা, আমি তখন বললাম যে মা ডাক্তারের কাছে যাবো, তখনও জানতাম না যে ডাক্তারবাবু বসবেন না। আর একটু চুলটুলগুলো ছাটাবো, মালা তোমার কাছে রাত যাই করিস মা, দোহাই মা, আজকে সোমবার দিন, শ্রাবণ মাসের সোমবার, আজকে চুল কাটাস না। তো ঠিক আছে, সেটাও আমার বাতিল হলো, সবই কাজ কালকের জন্য পড়ে গেল। তো বুধবার দিনে যেহেতু মানে অনুষ্ঠানটা, তাহলে দেখি কালকে হলেও যেহেতু চলবে। একটা সমস্যা হচ্ছে বন্ধু, সেটা হচ্ছে আকাশে প্রবল হারে বিদ্যুৎ চমকাচ্ছে। তবে কালকে যে জিনিসপত্রগুলো কেনার জন্য আমি বেরোবো ভেবেছিলাম, সেটা কালকে কেনা তো হয়নি, কালকে ব্লিঙ্কিটে করিনি। আজকে আলপনাদি বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনবার জন্য হাতিমো যাচ্ছিলো, ফর্দ ধরিয়ে টাকা ধরিয়ে দিয়েছিলাম, সুন্দর কিনে নিয়ে এসছে। তারপরে বাড়িতে এসে দেখছি আরও কয়েকটা জিনিস লাগবে, তো সেগুলো এখন অল্প কয়েকটা, বেশিটাই নিয়ে এসছেও। তো সেই জিনিসপত্রগুলো নিয়ে আসি ওই ট্রেন থেকে ফিরতে। দিনের বেলা তো অতটা মেঘের গল্প ছিল না, কিন্তু আলপনাদি মেঘের ধরন দেখেই বলে দিয়েছিল যে বৃষ্টি হবে। সত্যিই তাই, আকাশ এখন গুড়গুড় করছে। আজকে মামনি আমাকে কি সুন্দর 1 ডজন চুড়ি এনে দিয়েছে, সবুজ চুড়ি, শ্রাবণ মাসের। মামনি এখানকার আলোটা জ্বালিয়ে দিস, উপরটা জ্বলছে, এটাও জ্বলে। ট্রেনসে যাচ্ছি কারণ ট্রেনসটা আমাদের বাড়ির কাছে, আশিঘর মোড়ে। আমাদের এখান থেকে আশিঘর মোড় যেতে মোটামুটি 4টে পাড়া বদলাতে হয়। ওই আর কি, মানে পাড়া দিয়ে চলে যাওয়া যায়, ওই সেবক রোড টোডগুলো ধরতে হয় না। ওই জায়গাগুলোতে মানে ঠিক রেসিডেন্সিয়াল এরিয়া নয়, তো আমরা একটু রেসিডেন্সিয়াল এরিয়া দিয়ে যেতে পছন্দ করি। আর নিজের পাড়া, তারপর প্রতিবেশী পাড়া, এগুলোর মধ্যে দিয়েই পৌঁছে যাওয়া যায়। তবে এবারে দেখলাম রিলায়েন্স ট্রেনের পাশে লেন্স কাট হয়েছে, তো ভালো লাগছে। আস্তে আস্তে যে করে জায়গাটা উন্নত হচ্ছে, যত উন্নতি হয় তত আমাদের জন্য সুবিধাজনক ব্যাপার আর কি। তো যেতে যেতে বৃষ্টি ছিল না, কিন্তু ফিরতি পথে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আমরা পেলাম। আর এই সময়টাতে বাচ্চাদের কত কী যে লাগে। তো আগের দিনে ওর কয়েকটা জামা কাপড় বাতিল হয়েছে, সেই জন্য বিশেষ করে একটা জিন্সের ফ্রক ওর বাতিল হয়েছে। সেটা না খুব দুঃখ পেয়েছে মনে মনে, মানে ওটা ও হয়তো বা পরতো না, কিন্তু তবুও ওর একটা জিন্সের ফ্রক আছে, এটা যেন ওর খুব একটা আনন্দের জায়গা ছিল। তা আমি ওকে বললাম যে, আগের দিনই বলেছিলাম যে তোমার একটু ফেলে দাও, তোমাকে আমি কিনে দেবো। তা আজকে যেটা মূলত কিনতে এসেছি সেটা নাই বা বললাম, কিন্তু ওই সাথে একটা ওটা কেনা হয়ে গেল। আর এখন এই যে ছোট ছোট দোকান বাজার বা বসতিগুলো পেরিয়ে যাচ্ছি, পাড়ার যেগুলো আর কি দোকান, তাতে করে ওই ভোলে বাবার সমস্ত গেরুয়া রঙের সব জিনিসপত্র দিয়ে বোঝাই। আমার না এগুলো খুব ভাল লাগে দেখতে, জানেন তো। এই যে মানুষ হুজুকে মাতে, তাতে করে কিছু দোকানপাতের কেনা হয়, কিছু উৎসব তৈরি হয়। উৎসব মানেই আনন্দ, যত বেশি উৎসব হয় ততই ভালো, জানেন তো। এই যে এটা ঠিক আশিঘর মোড়ের আগে
একটা দোকান এরকম গেরুয়া হয়ে রয়েছে, এমনিতেই রংটা আমার খুব পছন্দের, তারপরে আবার ভালোই লাগে দেখতে। আর এই যে চলে এলাম এই জায়গাগুলো বন্ধু, টুপুর তখন ওই ধরুন ডিপিএসে ওই 1-2-এতে পড়তো, জায়গাগুলোতে যে কি বিভৎস বড় বড় জঙ্গল ছিল, মানে লোকজন আসতো না এইসব জায়গাতে, অথচ দেখুন এখানে মানুষ এখন জায়গা কিনেও পেরে উঠছে না, কি পরিমাণ উন্নতি হচ্ছে এই সমস্ত জায়গার। তো টুপুর নিজের মতো করে জিনিসপত্রগুলোকে ট্রায়াল দিচ্ছে, আর আমি এটা নিয়ে এলাম ওর জন্য এক্সেস, ওর এখনও এক্সেস লাগে, তো পড়েছে কি ভালো লাগছে দেখতে বলুন তো। তা টুপুরকে বললাম যে নিবি, ও বললো হ্যাঁ নেবো তো, আর খুব খুশি হয়েছে বন্ধু, খুব খুশি হয়েছে। যেগুলো নেওয়ার সেগুলো নিতে এসেছি, সেগুলো জরুরি ছিল, কিন্তু পাশাপাশি এইটা হঠাৎ একটা সারপ্রাইজ পেয়ে গেল আমার তরফ থেকে, খুব খুশি হয়েছে। আমাকে বাড়িতে গিয়ে অনেকবার করে থ্যাঙ্কস বলছিল, আর অন্য কিছু নিতে রাজি হলো না, যেগুলো যেগুলো নেওয়ার ছিল সেগুলো নিয়েছে। আর আমি বললাম কলের পুতুলের মতো মাথা নাড়াচ্ছিস, কলেজে টলেজে গেলে তো এইসবগুলো লাগবে, মানে আরও কয়েকটা নিতে বলছিলাম, তো নেবে না, ঠিক আছে। এখানে ঠিক আশিঘর মোড়ে ঘুরেই একটা সিঙাড়া জিলিপি মিষ্টি এসবের দোকান ছিল। এই বৃষ্টি বাদলার দিনে এগুলো সন্ধেবেলায় খেতে ভালোই লাগে, আর শ্বশুরমশাই অপেক্ষা করে আছেন যে বৌমা কিছু একটা নিয়ে আসবে। তাছাড়া টুপুরও পছন্দ করে, আমি 2টো প্যাকেট নিলাম, একটা আদিত্যকে দিলাম আর একটা নিজের জন্য, নিজেদের বাড়ির জন্য আর কি নিলাম। তো আদিত্যর বউটাও তো ছোট, টুপুরের থেকে বছর 1.5-এর মাত্র বড়, জানেন বন্ধু। তারপর বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চা মানুষ, শুধু কি আর আমরা খাবো, বাচ্চাটাও তো খাক। তো যাই হোক, ওদের সবার জন্যই দিয়ে দিলাম। আর আমি ওই একটু মুদির দোকানে গেছিলাম, মুদির দোকান থেকে কয়েকটা জিনিস নিলাম, মূলত বিস্কুট দিতে ভুলে গেছিলাম আলপনা দিকে ফর্দে, তো নিয়ে নিলাম 2 রকমের বিস্কিট। আর ফিরতি পথে মারাত্মক পরিমাণ বৃষ্টি হলো, টুপুরকে নিয়ে বেরিয়েছে একটা কোথাও খেতে গেলে হতো, ওই সিঙ্গারা নিয়ে ফেরত এলাম, কারণ কোথাও গিয়ে খাবো সেটা উপায় নেই, আকাশ অবস্থা ভীষণ খারাপ। আচ্ছা একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, আচ্ছা এই যে যারা জানেন প্লিজ একটু জানাবেন, আচ্ছা এখন তো দেবসায়নে একাদশীর পরে, আমি যতদূর জানি দেবোত্থান একাদশী পরে মাঝখানে মাস 4-এর একটা ব্যবধান থাকে, তাতে না ওই গৃহপ্রবেশ, উপনয়ন, তারপর বিবাহ, সেসবগুলো খুব একটা না করানোই ভালো। যদিও পঞ্জিকা মতে বিয়ের দিন আছে, বিয়ে হচ্ছেও আমাদের এই সময়, বিয়ের নেমন্তন্নও আছে, কিন্তু এটা কি খুব ভালো কিছু? মানে বিয়ের সময় আছে, নির্ঘণ্ট রয়েছে মানছি, কিন্তু এই সময়টাকে একটু অ্যাভয়েড করাটা ভালো নয়? এই সময়টা বিয়েটা যারা জানেন তারা বলবেন। হ্যাঁ, মানুষ বিয়ে পঞ্জিকায় যখন আছে এখন মানুষ বিয়ে করছে, তবে খেয়াল করবেন বন্ধুরা এই সময়টা বিয়ের ওই তোড়টা কিন্তু কম থাকে, মানে ওই সময় দেবশয়ন একাদশীর পরে যে বিয়ের ডেটটা থাকে না, মানে বিয়ের ডেটগুলো যেগুলো থাকে তাতে তুলনামূলকভাবে কিন্তু বিয়েটা কম হয়, এটা আপনারা খেয়াল করবেন। কারণটা অনেকেই হয়তো বা জানেন, সামাজিক মাধ্যমে বলেন না, আবার যারা এই সময়টা বিয়ে করছেন তাদের হয়তো মন টন খারাপ হয়ে যাবে, সেটাও অনেক সময় ভাবার ব্যাপার আছে। কিন্তু যারা ধরুন বিয়ে শাদী এখনও করেননি বা করবেন বলে ভাবছেন, ইনফরমেশনগুলো তাদেরও জানা উচিত না? তো যাই বন্ধুরা আমার একটু মোটামুটি এসব নিয়ে জানেন, তারা একটু কমেন্টে জানাবেন না যে আমি যেটা বলছি ভাবে ভঙ্গিতে বলবার চেষ্টা করছি সেটা তারাও সেটা জানেন নাকি, বা তাদের মত সেরকম কিনা, প্লিজ একটু জানাবেন। আজকে আমাকে মামুনি এ কটা এনে দিয়েছে, 20 টাকায় এরমভাবে 1 ডজন পেয়েছে কাঁচের চুড়ি। জীবনেও কোনোদিনও মা, শাশুড়ি মা এদেরকে পরতে দেখিনি শ্রাবণ মাসে কাঁচের চুড়ি। এটা পরার নয়, কিন্তু ও যেহেতু একেবারে শ্রাবণের শুরু থেকেই হাত একেবারে সবুজ করে ফেলেছিল, তা আমি ওকে মজা করেই বলেছিলাম, হ্যাঁ রে মামুনি আমার জন্য একটু এনে দিস তো। খুব আগ্রহ নিয়ে বলেছিল, হ্যাঁ মামি আমাদের বাড়িতে ঝাঁকা করে, আমাদের ওই পাড়াতে ঝাঁকা করে নিয়ে আসে, তোমার আসলেই আমি তোমার জন্য নিয়ে আসবো। তা আমি ভেবেছিলাম তো ভুলে গেছে, তারপর দেখি না আজকে বিকেলবেলাটাতে যখন কাজে এলো, ও নিচে বিকেলেতে আসে, 2 বেলা আসে আর কি, তো তখন দেখছি মামি বলে এটা দিয়ে গেল। ভালো লাগলো সত্যি কথা, এই ছোটো ছোটো জিনিস কিন্তু ভালো লাগলো। আর যখন দিয়েছে কাঁচের চুড়ি না, মানে আমার না মাথার বালিশে আমার স্বভাব হচ্ছে বালিশের নিচে হাত ভরে শোয়া, আমি কখনোই এটা পরতে পারবো না, কিন্তু মেয়েটা দিয়েছে, কালকে একটু পরবো, বেশিক্ষণের জন্য না, অল্প একটুখানি সময়ের জন্য পরে তারপর যখন কাজ টাজ করবে তখন একটু পরে টরে থাকবো, তারপর যখন বেরিয়ে যাবে তখন এটা খুলে রাখবো। এমনিতে আমরা ওই যে বেড়াতে গিয়েছিলাম, এবারে কোথায় যেন গেলাম, ওই যে কর্ণাটকে, সেখানে একটা মন্দিরে, ওটা ঠাকুরের প্রসাদী হিসেবে, একটি কোন ভবানী মন্দির না কোন একটা মন্দিরে ঠাকুরের প্রসাদী হিসেবে না সবুজ চুড়ি দেয়, সেই চুড়িগুলো আছে, ওইগুলোও কাঁচের কিনা বলতে পারছি না,
তো সবুজ চুড়ি যদি পরা হতো তাহলে ওগুলোই তো পরতে পারতাম। কোনো কালেই কোনো দিন আমাদের বাড়িতে কেউ পরেনি শ্রাবণ মাসে সবুজ চুড়ি। তো মজা করেছিলাম, ঠিক আছে এনে দিয়েছে, খুব খুশি হয়েছি, কালকে পরবো। সুপ্রভাত বন্ধুরা, বোধিসত্ত্ববাবু একটু আগে বেরোলেন, এখনও আলোগুলোও নেবায়নি, এতটাই সকাল। জাস্ট কিছুক্ষণ আগে, মানে বড়দিনের বেলা কিছুক্ষণ আগেই হয়তো বা আলো ফুটেছে ভালো করে। আর বৃষ্টি নেমেছে দেখুন। সে লোকটা যখন বেরোলো তখনও অতটা বৃষ্টি ছিল না, কিন্তু এই ওপরে এলাম একটু ওয়াশরুমে যেতে যেতে, বাবা নিচে একটু ডাকলেন, গিয়ে শুনছি একেবারে ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেল। তারপর কথাবার্তা বলে এই একটু আগে উপরে এলাম, মনে হলো যে না, কালকে রাত্রে যখন ব্লগটাকে শেষই করিনি তখন আবার চালু করে দেওয়া যাক। বৃষ্টি দেখতে এমনি ভালোই লাগে, কিন্তু এই পাহাড়ি রাস্তা দিয়ে লোকটা যাবে এই একটা টেনশন। যখন বোধিসত্ত্ববাবু গেলেন তখন এই কলকে গাছটা ধরে দুজন মিলে লাফালাফি করছিল, মানে ফুল নেবে সেই জন্য। এখানে যদি এখনো দাঁড়িয়ে থাকি না, তাহলে ফুলচোরদের এখনো দু একজনকে দেখা যাবে। তবে আসল ফুলচোররা বেরোয় একেবারে রাত্রে থাকতে থাকতে, মানে দিনের আলো না ফোটার আগে। যখন যান তখন সমস্ত ফ্লোরের লাইট সব একেবারে হাউমাউ করে জ্বলে। আর আমার কাজ হচ্ছে উনি চলে গেলে পরে জানলাগুলো সব খুলে দেওয়া এবং ঘরের যাবতীয় লাইট অফ করা। আজকেও যথারীতি সেটা করেছি, অন্যদিন আলো ঝলমল করে, আর আজকে দেখুন অবস্থা। আজকে অবস্থা হচ্ছে এই, গুটগুট করছে অন্ধকার। সাথে অনেকগুলোই কাজ আছে, তো যাবো এক এক করে সব মেটাবো। এই মুহূর্তে সকালকার কিছু কাজকর্ম, প্রচুর পরিমাণে জল খাওয়া, তারপরে হাঁটা, তারপর একটুখানি পড়া। মানে এখন একটুখানি বুম্বাদা আমাকে বারবারই করে বলে যে তুই নন ফিকশন পড়ার অভ্যেস তৈরি করো। মানে এখন ওই বই হাতে নিয়ে পড়ার অভ্যেসটা এমনভাবেই মানে চলে গেছে যে সেটা আবার পুনরুদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। মোবাইলটা খুব কাজের জিনিস, আমার মোবাইলটা ভীষণ মুশকিলের জিনিসও বটে। যাই হোক, ঠিক আছে, আর কি করার, সব কিছুরই ঠিকঠাক ব্যবহার না জানলে যা হয় আর কি। তো এখন এখানে চোখের সামনে দাঁড়িয়ে কোনো গাছপালা সেরকম দেখতে না পাওয়াটা আমার কাছে খুব একটা ভালো লাগার ব্যাপারটা তৈরি করছে না। সবসময় এই খারাপ লাগাটা আমার ভেতরে থাকে, এটাকে নিয়ে আসতে হবে। মিলিবাগগুলো এখনও যায়নি। আবার বলছে আমার শ্বশুরমশাই যে গ্রিলের ওপর নাকি অত বড় বড় জবা গাছ দিলে খুব চাপ পড়ছে, গ্রিলগুলো খারাপ হয়ে যাচ্ছে, তুমি হালকা পাতলা কোনো গাছ রাখো। দেখি সবারটাই একসাথে রাখতে গেলে অন্য কোনো গাছ আনা যায় কিনা, দেখা যাক। কিন্তু এখানে কিছু একটা করতে হবে, ভালো লাগছে না। তো চলুন, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।